হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে 8 নম্বর স্কুল আছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে একের এক দিকে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে এখানে ভাবতে পারি যে পরপর দুইবার 10%, তাহলে 10 আর 10 মিলে হলো 20%, কিন্তু এটা কিন্তু 20% নয়, কারণ প্রথম যে 10% ছাড় দেওয়া হচ্ছে, যদি আমি প্রথম এখানে 100 টাকা ধরে নিই মূল্য, প্রথম 10% ছাড়ের পরে 100 টাকার 10% 100 টাকায় হয়, বাট পরে যে 10% ছাড় দেওয়া হবে সেটা কিন্তু আর ওই 100 টাকার উপর ছাড় নয়। সুতরাং এই দুটো টাকার পরিমাণ আলাদা বলে 10% আলাদা আলাদা হবে। তাহলে একের এক, এখানে কি ধরবো? এখানে ধার্য মূল্য 100 টাকা ধরে নেব। মনে করি কোনো দ্রব্যের ধার্য মূল্য সমান 100 টাকা। ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে প্রথম 10% ছাড়ের পর মূল্য 100 মাইনাস 10, এখানে 100 টাকার 10% 10 টাকায় হয়, তাই 10 বিয়োগ করলাম, সমান 90 টাকা। এর পরবর্তী যে 10% ছাড় দেওয়া হবে সেটাই 90 টাকার উপরে। 90 টাকার 10% সমান 90 ইন্টু 10 বাই 100 টাকা সমান 9 টাকা। তাহলে পরবর্তী 10% ছাড়ের পর মূল্য সমান 90 থেকে 9 বিয়োগ করতে হবে 9 টাকা, সমান 81 টাকা। তাহলে প্রথম মূল্য ছিল 100 টাকা, এখন পেলাম ছাড় দিয়ে 81 টাকা। তাহলে সমতুল্য ছাড় 100 থেকে এই 81 বিয়োগ করতে হবে। সমতুল্য ছাড় সমান 100 মাইনাস 81 টাকা সমান 19 টাকা। অতএব 19% ছাড়। এখানে যেহেতু প্রথমকার মূল্য 100 টাকা আছে, 100 টাকায় 19 টাকা ছাড় হচ্ছে, তাহলে এটাই হচ্ছে ছাড়ের শতকরা ছাড় বা ছাড়ের পার্সেন্টেজ। তাহলে সমতুল্য ছাড় হচ্ছে 19%। মূলদ সংখ্যার বিয়োগ ড্যাশ নিয়ম মেনে চলে না। মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। বিনিময় নিয়ম মেনে চলে না, অর্থাৎ আমরা 20 বিয়োগ 5 সমান 15 লিখি, বাট 5 বিয়োগ 20 এটা কিন্তু আর 15 লিখতে পারবো না, এটা আলাদা কিছু হবে। তাহলে দুটো আলাদা হলো, অর্থাৎ সংখ্যাগুলো জায়গা পাল্টে নিলে তারা কিন্তু রেজাল্ট আলাদা হচ্ছে। সেই জন্য কি মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলছে না। আচ্ছা, তারপরে আছে দেখো এ বাই বি বা মাইনাস বি বাই এ এর দুটি উৎপাদক নির্ণয় করো যাদের সমষ্টি এ বাই বি প্লাস বি বাই এ। এখানে আছে এ বাই বি মাইনাস বি বাই এ। তো আমরা লিখতে পারি এ বাই বি -1 মাইনাস বি বাই এ। আচ্ছা, বি বাই এ না লিখে এখানে এ বাই বি -1 +1 মাইনাস বি বাই এ। তাহলে এ বাই বি ছিল এ বাই বি আছে, বি বাই এ ছিল মাইনাস বি বাই এ আছে, এখানে -1 +1 লিখেছি। তাহলে এই দুটো পদ থেকে আমরা যদি এক কমন নিই, এক কমন নিয়ে পাচ্ছি এ বাই বি -1, আর এই যে এক আছে
এক আছে, এখানে এই একের জায়গাতে এটা হচ্ছে বি, যদি এক কমন নিই, আচ্ছা এক কমন নিলে হচ্ছে না, একের জায়গাতে আমরা লিখতে পারি এবি বাই এবি মাইনাস বি বাই এ সমান এক কমন নিয়ে পেলাম এ বাই বি মাইনাস 1, আর এখান থেকে যদি বি বাই এ কমন নিই প্লাস বি বাই এ কমন নিলাম, কমন নিলে এখানে বি থাকবে না আর এখানে এ থাকবে না, তাহলে এ বাই বি থাকবে, এ বাই বি, বি বাই এ কমন নিয়েছি তাহলে এটাও বি বাই এ আছে, তাহলে -1 হবে, বি বাই এ বাই বি -1, এ বাই বি -1, 1 প্লাস বি বাই এ, তাহলে এই হচ্ছে দুটো উৎপাদক, এদের যোগফল কত আসছে দেখি। উৎপাদক দুটির যোগফল সমান, এটা এ বাই বি মাইনাস 1 প্লাস 1 প্লাস বি বাই এ সমান এ বাই বি মাইনাস 1 প্লাস 1 প্লাস বি বাই এ কেটে দিলাম, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ, তাহলে এর দুটো উৎপাদক এই দুটো, যাদের যোগফল এ বাই বি প্লাস বি বাই এ হচ্ছে। তারপরে এম কমা এন বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব কত? তাহলে যদি আমরা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিই, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এটা মূল বিন্দু। এখন এটা আছে এম, এম কমা এন, তাহলে ডান দিকে এম গিয়ে উপরে এন, 1 2 3 4 5 এরকম করতে করতে আমরা গেলাম এন পর্যন্ত, এম পর্যন্ত, এ পর্যন্ত এম, আর উপরের দিকে যাব এন ঘর পর্যন্ত, তাহলে এটা এন, এটা এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে এন একক দূরত্ব, এক্স অক্ষ থেকে এম কমা এন বিন্দু দূরত্ব এন একক। তারপরে আছে সত্য বা মিথ্যা লিখে একটি ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে ছোট, তাহলে মধ্যমা তিনটির দৈর্ঘ্যের চেয়ে ছোট, এটা ভুল, এটা মিথ্যা। একটি সুষম বহুভুজে প্রতিটি অন্তঃকোণের মান 108 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? এখানে প্রথমে বাহুর সংখ্যা বের করতে হবে, প্রতি অন্তঃকোণের মান দেওয়া আছে। তাহলে বাহুর সংখ্যা n ধরে নিই, মনে করি বহুভুজটির বাহুর সংখ্যা সমান n, অতএব প্রতিটি অন্তঃকোণের মান বলা আছে, তাহলে 2n - 4/n ইন্টু 90 ডিগ্রি, এটা হলো 108 ডিগ্রি। এখান থেকে লেখা যায় 2n - 4/n সমান 108/90, 9 10 90 আর 9 12 108, 6 5, তাহলে সমান 6/5, তাহলে 5 দিয়ে n কে গুণ, এই 6 দিয়ে n কে গুণ, 5 দিয়ে 2n - 4 কে গুণ, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 2 10, তাহলে 10n - 4 5 20 সমান 6n, বা 10n - 6n সমান 20, বিয়োগ করলে 4n = 5, n = 5/4, না এটা 20/4, এটা হয়ে গেল 5, তাহলে n এর মান 5, অতএব কর্ণের সংখ্যা
n into n minus 1 minus n সমান 5 into n এর মান বসাচ্ছি। এটা 4, 4 5 20, 20/2 minus 5, 10 minus 5 আর এটা সমান 5। কর্ণের সংখ্যা 5। দুইয়ের একে আছে নিচের প্রশ্ন, আচ্ছা দুইয়ের একে আছে 1-3 প্লাস 1-15, 1-35, 1-63, 1-99 এবং 1-143 এর সরলতম মান কত? তো যদি সংখ্যাগুলো লক্ষ্য করে দেখব কি যে আমরা এই সংখ্যাগুলোকে এমন উৎপাদকে ভাঙতে পারছি যাদের মধ্যে পার্থক্য আছে 2। যেমন কি, যেমন 3 ইন্টু 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। এখানে 3 5 15, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। 5 7 35, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। 7 9 63, 9 আর 7, এখানে 9 11 99, 11 ইন্টু 9 প্লাস 1/, এটা 11 13 গুণ করলে 143 হয়। এখন যদি আমরা 1-3 মাইনাস 1-1 বা মাঝখানে যে এটা নিই 1/7 ইন্টু 5, আমরা লিখছি 1/5 মাইনাস 1/7, তাহলে কি আসে দেখা যাক। 5 7 35 লসাগু, 5 দিয়ে ভাগ করলে 7 পাই, 7 মাইনাস 7 দিয়ে ভাগ করলে 5, 5 1 5, তাহলে এটা অ্যাকচুয়ালি 2/35। তো এই বিয়োগ ফল করে লিখলে আমরা পাই 2/35। তাহলে যদি এর এখানে 2 আনতে চাই তাহলে আমাদের লিখতে হবে 1/2 ইন্টু 2/3 ইন্টু 1। এখানে 2 আনতে চাইলে 1/2 ইন্টু 2/5 ইন্টু 3, 2/7 ইন্টু 5, 1/2 ইন্টু 2/9 ইন্টু 7, 1/2 ইন্টু 2/11 ইন্টু 9, 1/2 ইন্টু 2/13 ইন্টু 11। তাহলে 1/2 প্রত্যেকটা পদে আছে, এটা কমন নেব। কমন নিলে এখানে পাচ্ছি অ্যাকচুয়ালি 2/3 ইন্টু 1, এখানে আমরা লিখতে পারি 1/1 মাইনাস 1/3 প্লাস এখানে আছে 1/2 কমন নিয়েছি 2/5 ইন্টু 3, তাহলে এটা লিখতে পারি 1/3 মাইনাস 1/5, এটা 2/5 ইন্টু 3 হবে। এখান থেকে কমন নিয়েছি 1/2, তাহলে 2/7 ইন্টু 5, এটা আমি দেখিয়েছি যে এটা হবে 1/5 মাইনাস 1/7। এখান থেকে এটা কমন নেওয়া আছে, তাহলে 1/7 মাইনাস 1/9, এখান থেকে 1/2 কমন নেওয়া আছে, তাহলে 1/9 মাইনাস 1/11, এখান থেকে কমন নেওয়া আছে, তাহলে 1/11 মাইনাস 1/13। তো 1/3 1/3 আলাদা চিহ্ন, বিয়োগ হয়ে 0 হবে তাই কেটে দিলাম। এখানেও তাই আলাদা চিহ্ন, এটা কাটবে, এর সাথে এটা কাটবে, এর সাথে এটা কাটবে, তাহলে পড়ে থাকছে কেবল 1/2, এটা 1/1 মানে আমি 1 দিলাম আর মাইনাস 1/13, তো সমান 1/2 ইন্টু 1 এবং 13 এর লসাগু 13, 1 দিয়ে 13কে ভাগ করলে 13 পাই, 13 দিয়ে 1 কে গুণ, 13 1 কে 13 মাইনাস 13 দিয়ে 13কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ, 1 1 কে 1 সমান 1/2 ইন্টু এখানে 13 থেকে 1 বিয়োগ করলে 12, 13 কাটাকুটি করলে 6 সমান 6/13। 2 এর 2 আছে,
আমার দাদার কাছে 75 টাকা আছে এবং আমার কাছে 50 টাকা আছে। আমার থেকে দাদার কাছে শতকরা কত বেশি টাকা আছে? তো দাদার কাছে শতকরা কত বেশি টাকা আমার থেকে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমার সাপেক্ষে দাদার কাছে কত টাকা আছে, অর্থাৎ আমার টাকা যদি 100 টাকা হতো, তো দাদার কাছে কত 100 সাপেক্ষে কত বেশি হতো সেটা বের করতে হবে। তো এখানে আমার কাছে টাকা আছে আমার দাদার কাছে টাকা আছে 75 টাকা, আর আমার কাছে টাকা আছে 50 টাকা। এখান থেকে কত টাকা বেশি আছে দাদার কাছে সেটা বের করে নিতে হবে প্রথম। তাহলে লিখবো আমার দাদার কাছে টাকা আছে, আমার দাদার কাছে টাকা আছে সমান 75 টাকা। আমার কাছে টাকা আছে সমান 50 টাকা। দাদার কাছে বেশি টাকা আছে, দাদার কাছে আমার থেকে বেশি টাকা আছে বা আমার থেকে বেশি আছে 75, তার থেকে 50 বিয়োগ করছি, তাহলে এটা হবে 25 টাকা। তাহলে দাদার কাছে আমার সাপেক্ষে শতকরা কত বেশি টাকা? তাহলে আমার কাছে যখন 50 টাকা তখন দাদার কাছে 25 টাকা বেশি। তাহলে আমার কাছে 100 টাকা থাকলে দাদার কাছে কত বেশি হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে লিখবো আমার কাছে যখন 50 টাকা দাদার কাছে 25 টাকা বেশি, তাহলে আমার কাছে যখন 1 টাকা থাকবে দাদার কাছে সেই হিসাবে 25/50 টাকা থাকবে বেশি। আর আমার কাছে যখন 100 টাকা থাকবে তাহলে সেই হিসাবে দাদার কাছে কত টাকা থাকবে এটাই বের করার বিষয়। তাহলে এটা হবে 25 গুণ 100 আর নিচে আছে 50 টাকা বেশি। এটা হলো 2, 25 দুগুণ 50 সমান 50 টাকা, 50 টাকা বেশি। তাহলে এখানে প্রশ্ন ছিল যে আমার থেকে দাদার কাছে শতকরা কত বেশি টাকা আছে। অতএব আমার থেকে দাদার কাছে 50% বেশি টাকা আছে। x প্লাস 1/x সমান 3 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান কত? এটা 2 এর 3। x প্লাস 1/x এটা সমান 3 আছে, তাহলে আমাকে বের করতে হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটা মান বের করতে হবে। তো আমরা যদি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ও x কিউব প্লাস 1/x কিউব এর মান বের করে নিই, এই দুইয়ের মান বের করে নিই, তাহলে কিন্তু এই দুটো উৎপাদক গুণ করলে আমরা এরকম একটা আকার পেতে পারি। তাহলে কি করব? তাহলে প্রথমে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং x কিউব প্লাস 1/x কিউব এর মান বের করব। তাহলে প্রথম x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বের করার চেষ্টা করি। এটা সমান x স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে ভাঙতে হবে। সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a b। এক্স এক্স উপর নিচে কেটে দিলাম, x প্লাস 1/x এর মান 3, তাহলে সমান 3 এর স্কোয়ার, এটা 3 মাইনাস 2 1 কে 2 সমান
3 দুগুণে 6 না 3 3 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7 পাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান 7 পেলাম। এরপরে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করব। তাহলে এক্সের হোল কিউব লেখা যায় প্লাস এখানে 1/x তার হোল কিউব লেখা যায়, এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভাঙতে হবে। সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সমান এক্স প্লাস 1/x এর মান 3, তাহলে এখানে 3 কিউব মাইনাস এক্স এক্স কেটে দিলাম 3 1 এবং এর মান আবার 3, এখানে 3 দেওয়া আছে, 3 ইন্টু 1 ইন্টু 3। তো এখানে পেলাম 3 3 9 3 9 27 মাইনাস 3 3 9 27 মাইনাস 9 অর্থাৎ এটা হলো 18। এবার এই দুটো গুণ করব, এই দুটো রাশি গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে তার সাথে গুণ করছি এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এর মান 7 বেরিয়েছিল, 7 লিখলাম, এবং এর মান 18 বেরিয়েছিল, এখানে 18 লিখলাম। বাঁ দিকটা গুণ করেছি, ডান দিকটা গুণ করেছি। এরপরে যেভাবে বীজগণিতিক সংখ্যা মেলা গুণ করে, এক্স স্কোয়ার দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে। এক্স স্কোয়ার এবং এক্স কিউব হয়ে গেল x টু দি পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার এবং 1/x কিউব, এটা 1/x হবে। তো তবুও আমি একটু ভেঙে ভেঙে করি, এক্স কিউব বাই এক্স স্কোয়ার বাই এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার দিয়ে এই দুটি সংখ্যাকে গুণ হয়ে গেল। 1/x স্কোয়ার দিয়ে এক্স কিউব প্লাস 1/x কিউবকে গুণ করব, তাহলে 1/x স্কোয়ার এবং এক্স কিউব এটা হয়ে গেল এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 1/x স্কোয়ার 1/x কিউব, তাহলে এটা 1/x টু দি পাওয়ার 5। আর এখানে 18 এবং 7 গুণ করে বসাতে হবে, 27 56 6, 27 56 6 হাতে 5, 7 কে 27 5 12, তাহলে এটা হলো 126। বা তাহলে এখানে এখানে যদি কাটাকুটি করি তাহলে এক্স স্কোয়ার কাটছে আর এখান থেকে একটা এক্স থাকছে, এক্স স্কোয়ার কাটছে এখানে একটা এক্স থাকছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x প্লাস এক্স প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটা সমান 1 2 6। তো এক্স টু দি পাওয়ার 5 লিখলাম প্লাস 1/x টু দি পাওয়ার 5 আলাদা করে নিলাম, আর এই দুটো পদকে আলাদা করে নেব, এক্স প্লাস 1/x সমান 126। এবার এর মান আমাকে বের করতে হবে, তাহলে বা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস এর মান, দেখো এর মান প্রথমেই দেওয়া ছিল 3, তাহলে এখানে 3 বসাবো সমান 1 2 6 বা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 126, তার থেকে 3 বিয়োগ অর্থাৎ 123, তাহলে এর মান হলো এই 123। 2/4 এ সমান 999, বি সমান 998, সি সমান 997, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর মান বের করতে হবে। তো এ সমান দেওয়া আছে 999, বি সমান দেওয়া আছে 998, আর সি সমান দেওয়া আছে 997। তাহলে আমাকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে আমরা এখানে আগে এ মাইনাস বি বের করে নেব, এ মাইনাস বি, এ মাইনাস বি হবে 999 মাইনাস 998, 999 মাইনাস 998, তো এটা হলো 1। বি মাইনাস সি বের করে নেব, বি মাইনাস সি হচ্ছে দিস মাইনাস দিস, 998 মাইনাস 997, এটাও 1। এবার সি মাইনাস এ বের করব, সি ফর 997 এবং এ ফর 999, তাহলে এটা হলো -2। তাহলে এই মানগুলো কাজে লাগবে, এটা এটা আর এটা। তাহলে এবার এখানে আসি, এখানে
একের দুই লিখে আমার প্রত্যেকটা পদের সঙ্গে একটা করে দুই দরকার, সেই জন্য একের দুই লিখলাম। তাহলে 2a² প্লাস 2b² অর্থাৎ ওপর নিচে দুই দিয়ে গুণ করছি, প্লাস 2c² মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তাহলে একে দুই লিখে দিলাম। এবার এই পদগুলোকে সাজিয়ে লিখব, যেমন 2ab এর এক প্রান্তে a² অন্য প্রান্তে b², 2bc এর বাঁ দিকে b² ডান দিকে c², 2ca এর বাঁ দিকে c² আর ডান দিকে a² রাখবো। তাহলে আমরা পাই a² মাইনাস 2ab প্লাস b², তারপরে এর জন্য b² মাইনাস 2bc প্লাস c² আর এর জন্য প্লাস c² মাইনাস 2ca প্লাস a²। তাহলে দেখো এখানে a² দুই জায়গায় লিখেছি, এখানে 2a² ছিল, b² দুই জায়গায় লিখেছি, এখানে 2b² ছিল, c² দুই জায়গায় লিখেছি, এখানে 2c² ছিল। আর 2ab 2bc 2ca মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, অর্থাৎ এই লাইনে যা কিছু ছিল জাস্ট এই লাইনে একই জিনিস লিখেছি, তবে একটু কোনোটা বিস্তার করে লিখেছি, আবার কোনোটা সাজিয়ে লিখেছি। তাহলে হলো একের দুই। আচ্ছা, এখান থেকে এ পর্যন্ত এটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার, এখান থেকে এ পর্যন্ত এটা b মাইনাস সি হোল স্কয়ার, এখান থেকে এ পর্যন্ত এটা c মাইনাস a হোল স্কয়ার। তাহলে লিখব a মাইনাস বি হোল স্কয়ার প্লাস b মাইনাস সি হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার একের দুই। এখন a মাইনাস বি এর মান আমরা জানি এক আছে, তাহলে একের হোল স্কয়ার, b মাইনাস সি এর মানও এক এইখানে, তাহলে এটা একের হোল একের স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর মান মাইনাস দুই তার হোল স্কোয়ার। তো সমান একের দুই দিলাম। আচ্ছা, এখানে এক এক কে এক, এক এক কে এক, মাইনাসে মাইনাসে প্লাস, দুই দুগুণ 4 সমান একের দুই ইন্টু একের এক 2 আছে 6, তাহলে এটা সমান 3। 2-এর 5-এ আছে সকাল 8টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত ক্ষুদ্রতর কোণটির মান 3x প্লাস 3 হলে x এর মান কত? তাহলে সকাল 8টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত ক্ষুদ্রতর কোণটির মান 3x প্লাস 3, এখানে x এর মান বের করতে হবে। তাহলে সকাল 8টার সময় ঘড়ির কাঁটাগুলোর কি অবস্থা হয় সেটা প্রথমে আঁকার চেষ্টা করি। তাহলে যদি এটা ঘড়ি হয় 12 6 না 12 আচ্ছা 3 9 1 2 4 5 7 8 10 11, যখন সকাল 8টা বাজে তখন এই ঘন্টার কাঁটা এটা 12টার কাছে আছে এবং মিনিটের কাঁটা এটা কিন্তু 8টার কাছে আছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি সেটা আমাদেরকে বের করতে হবে। এদিকে একটা কোণ আছে, এটা বড় কোণ, এটা ছোট কোণ, কিন্তু প্রশ্নে বলা আছে যে ক্ষুদ্রতম কোণটি, তাহলে এই কোণটি নেব না, এই ছোট কোণটি নেব। তাহলে আমরা জানি যে এখানে 12খানা ঘর আছে, তাহলে 12খানা মোট এক পাক মানে 360 ডিগ্রি। তাহলে এক পাকে যদি এক ঘরে যদি 360 ডিগ্রি হয়, এদের মধ্যে ঘর সংখ্যা 1 2 3 4, 4টে ঘর, তাহলে সেটা কত ডিগ্রি হবে সেটাও বের করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12খানা ঘরে 360 ডিগ্রি। তাহলে লিখব যে ঘড়ির ক্ষেত্রে বারোটি ঘর কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ। তাহলে একটি ঘর উৎপন্ন করে সমান 360 ডিগ্রি, তাকে
12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 বারং 36 সমান 30 ডিগ্রি। আর এখানে ঘর সংখ্যা আছে 1 2 3 4, 4টি ঘর। তাহলে 4টি ঘর উৎপন্ন করে 30 ডিগ্রি ইন্টু 4, তাহলে 3 4 12, অর্থাৎ 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার এই 120 ডিগ্রি কোণটা এখানে অন্যভাবে দেওয়া আছে যে ক্ষুদ্রতম কোণটির মান 3x + 3, তাহলে এটা সমান 120 ডিগ্রি লিখবো, লিখে এখান থেকে x এর মান বের করব। তাহলে লিখবো প্রশ্নানুসারে 3x + 3 এটা সমান 120 ডিগ্রি। আচ্ছা, এটা সমান 120 লিখলাম, বা 3x সমান 120, 3টে ডান দিকে লিখলে -3, বা 3x সমান 120 থেকে 3 বিয়োগ করলে 117, বা x সমান 117/3, 3 দিয়ে 117কে ভাগ করতে হবে, 3 থেকে 9, 3 9 27, তাহলে এটা হলো 39। তাহলে x এর মান বেরিয়েছে 39। তাহলে অতএব x এর মান সমান 39। 6 দিকে আছে ত্রিভুজ ABC এর কোণ B ও কোণ C এর অন্তর্দ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। কোণ A সমান 60 ডিগ্রি হলে কোণ BOC এর মান কত? কোণ ABC এর কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আমরা এখানে আঁকতে পারি। ABC ত্রিভুজ বি কোণ আর সি কোণ এর অন্তর্দ্বিখণ্ডক, এটা বি কোণ, এর অন্তর্দ্বিখণ্ডক মোটামুটি এরকম হবে, আর এটা সি কোণ, এর অন্তর্দ্বিখণ্ডক মোটামুটি এরকম হবে। এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কোণ এ সমান 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি বলা আছে। কোণ বিওসি, এই কোণটা বের করতে হবে। তাহলে আমরা এখানে একবারে লিখতে পারি যে কোণ ওবিসি ত্রিভুজের কোণ বিওসি সমান 180 ডিগ্রি থেকে কোণ এই কোণটা এবং এই কোণটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি। তো এই কোণের মান জানতে গেলে 180 ডিগ্রি থেকে এই কোণ এবং এই কোণ বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ওবিসি এর কোণ, এই কোণের নাম বিওসি, প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি, মানে এই দিকটা, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি। অতএব কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস এটা মাইনাস এটা। এখন এই যে ওবিসি আছে, ওবিসি এই কোণটা এই পুরো কোণটার হাফ 180 ডিগ্রি, মাইনাস কোণ ওবিসিটাই পুরো এবিসি এর হাফ, তাহলে লিখব কোণ এবিসি বাই 2 মাইনাস কোণ ওসিবি এই কোণটা এই পুরো কোণটার হাফ, তাহলে এসিবি এর হাফ, এটা সমান 180 ডিগ্রি মাইনাস নিচে 2 আছে, তাহলে 1 2 কমন নিলাম, কমন নিলে এখানে হচ্ছে কোণ বি, এই কোণ এবিসি প্লাস কোণ এসিবি, যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাসে প্লাস হয়ে গেল, সমান 180 ডিগ্রি মাইনাস 1 2। এবার এবিসি ও এসিবি, এবিসি অর্থাৎ এই কোণটা, এসিবি অর্থাৎ
এই কোণটা। তাহলে এই কোণ দুটো আমরা বলতে পারি যে এই তিনটি কোণ যোগ এবিসি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তার থেকে এই দুটো কোণ আমরা পাবো কি করে? এই দুটো কোণ পাবো 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করব। তাহলে এটা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এই কোণটা। প্রশ্নে এই হিসাবেই দিয়েছে, তো আমি এই হিসাবেই লিখলাম। তো সমান 180 ডিগ্রি মাইনাস 1/2, তারপরে 180 ডিগ্রি মাইনাস কোণ এর মান 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি লিখলাম, সমান 180 ডিগ্রি মাইনাস 1/2। 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাই 120 ডিগ্রি। এটা হয়ে গেল 60 ডিগ্রি, 60। তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান। অতএব কোণ বিওসি সমান 120 ডিগ্রি। 3-এর আগে আছে একজন ঠিকাদার 96 দিনে একটি নির্মাণ কাজ শেষ করার চুক্তিপত্রে সম্মতি জানানোর পর 100 জন শ্রমিক নিযুক্ত করলেন, কিন্তু দেখলেন যে 1/6 সময়ে মাত্র 1/7 কাজ হয়েছে। যত সময় কাজটি শেষ করতে হলে আর কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে? তো এখানে 96 দিনে কাজ করার কথা, কিন্তু 1/6 সময়ে, তাহলে 96 দিনের 1/6 মানে হলো 1/6। কাজ 1/6 টাইম অলরেডি চলে গেছে এবং কাজ হয়েছে 1/7। তো এখানে কাজের পরিমাণ কিছু বলা নেই, তো যদি আমি 1 কাজ ধরি তাহলে 1/7 কাজ অলরেডি হয়ে গেছে। বাকি কাজটি যথাসময়ে করতে হলে আর কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে? তাহলে কত সময় চলে গেছে এবং কত সময় আছে সেটা আগে হিসাব করে নিতে হবে, আর কত কাজ হয়ে গেছে এবং কত কাজ বাকি আছে সেটাও বের করে নিতে হবে। তাহলে এই দুটো কাজ, কত সময় চলে গেল কত থাকলো, আর কত কাজ হয়ে গেল কত থাকলো, এই দুটো তথ্য আগে আমরা এখান থেকে জেনে নিই বা বের করে নিই। 3-এর 1, তো 96 দিনে নির্মাণ কাজ শেষ করার চুক্তিপত্রে সম্মতি জানান। তাহলে কাজ শেষ করার সময় ছিল 96 দিন। 96 দিনের, এখানে যে একটা ভাষায় লেখা আছে ষষ্ঠমাংশ না বলে আমি 1/6 বললাম। 1/6 সমান 96 ইন্টু 1/6 দিন, তাহলে 6×96, এটা হলো 16 দিন। আর কাজ হয়েছে মাত্র 1/7। 1/7 কাজ হয়ে গেলে অবশিষ্ট কাজ থাকে এক মাইনাস 1/7, 1 আর 7 এর লসাগু 7, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে 1কে গুণ, 7 একে 7 মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ 1, সমান 6/7। তাহলে এই পরিমাণ কাজ এখনো বাকি আছে। তাহলে কতজন লোক প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তাহলে আমি লিখব কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা এটা আছে জন দিয়ে, সময় এটা আছে দিনে, আর কাজের পরিমাণ এটা আছে অংশ।
তাহলে 100 জন শ্রমিক নিযুক্ত করেছেন, সময় গেছে 16 দিন, আর কাজ করেছেন 1/7। আচ্ছা, সময় বাকি আছে, এটা লেখা হয়নি। সময় বাকি আছে মোট তো 96 দিন, তার থেকে 6 দিন বাদ চলে গেল, তার মানে আর 80 দিন আছে। তো এখন 80 দিন সময় আছে, সেই সময়ে 1/6 কাজ করতে হবে। 1/6 না, 6/7, 6/7 কাজ এখনো করতে হবে। তাহলে এখানে কতজন লোকের প্রয়োজন হবে সেটা বের করতে হবে। তো আমরা চাইলে এটা ত্রৈরাশিক নিয়ম বা ঐকিক নিয়ম যে কোনো নিয়মে করতে পারি। তাহলে আমি এখানে ঐকিক নিয়মে করব। তো ঐকিক নিয়মে বাক্যটাকে এমনভাবে লিখবো যেন লোক সংখ্যা ডান দিকে থেকে, কারণ আমরা লোক সংখ্যা বের করতে চাইছি। আচ্ছা, এখানে লোক সংখ্যা না বলে আমি শ্রমিক সংখ্যা বলি। শ্রমিক সংখ্যা তাহলে লিখবো কি, 16 দিনে 1/7 করে 100 জন শ্রমিক। ষোলো দিনে 1/7 কাজ করে 100 জন শ্রমিক। একদিনে 1/7 কাজ করতে গেলে শ্রমিক 100 জনে আর বেশি লাগবে, 100 জনে হবে না। সেই জন্য এই 100 তার সাথে বেশি হবে, যেহেতু 16 গুণ করতে হবে, গুণ করলে বেশি হয় আর ভাগ করলে কম হয়। তো 16 দিনের জায়গাতে একদিনে হলে শ্রমিক লাগবে 100 × 16। এবার 80 দিনে শেষ করতে হবে কাজটা, 1/7 কাজ। তাহলে এটা হবে 100 × 16, নিচে 80 দিলাম জন শ্রমিক। এরপরে 80 দিনে 1/, তাহলে কাজের সাথে শ্রমিক সংখ্যার সরল সম্পর্ক কাজের পরিমাণের সাথে, এটা হবে 100 × 16/80, নিচে হবে 1/7। 80 দিনে 6/7 কাজ করে 100 × 16 × 6/7 ভগ্নাংশটা ওপরে হবে, বা 1/7, আর তার আগে আছে 80। তাহলে সরল করলে পাই 100 × 16, এটা আছে 6/7, তাহলে 6 উপরে দিলাম, 7 নিচে দেব, এটা 80। 6/7, এখানে 7 দিলাম, আর এখানে আছে 1/7, তাহলে 1 হবে নিচে আর 7 হবে উপরে। এতজন শ্রমিক। তাহলে 20, 5 × 20 100, এটা 4 × 20 80, 4 × 4 16, নিচে কোনো সংখ্যা নেই, উপরে আছে 4 × 5 = 20 আর 6, তাহলে 20 আর 6, 6 2 12, অর্থাৎ 120। তাহলে 120 জন শ্রমিক। আগে ছিল 100 জন শ্রমিক, এখন প্রয়োজন হচ্ছে 120 জন শ্রমিক। তাহলে আমাকে আরও 120 থেকে 100 বিয়োগ করলে 20 হয়, তাহলে 20 জন অতিরিক্ত শ্রমিক লাগাতে হবে। তাহলে আর কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে? অতএব আর 120 - 100 জন সমান 20 জন শ্রমিক কাজে নিযুক্ত করতে হবে। তিনের 2, এ বি ও সি প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পরে বিকে চলে যেতে হলো। বাকি কাজ এ ও সি কতদিনে শেষ করতে পারবে? তার মানে 3 দিন তারা একসঙ্গে কাজ করেছে।
তাহলে এ বি ও সি 3 দিনে মোট কত কাজ করলো সেটা বের করে নেব, তারপরে কত কাজ বাকি আছে করতে সেটা বের করে নেব, আর সেই বাকি কাজটি এ ও সি কতদিনে করতে পারবে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে কাজ হবে যে মোট কাজের অংশ 1, সুতরাং এ একদিনে কত কাজ করে, বি একদিনে কত, না, এ 3 দিনে কত কাজ করে, বি 3 দিনে কত কাজ করে, আর সি 3 দিনে কত কাজ করে, সেই কাজের পরিমাণটা বের করে মোট কাজ থেকে সেটা বিয়োগ করে কত অংশ কাজ বাকি আছে সেটা বের করে ফেলা। তাহলে মোট কাজের অংশ আমরা জানি সবসময় 1 হয়। তাহলে লিখবো যে আমরা জানি যে কাজের মোট পরিমাণ সমান 1 অংশ। মোট আমরা সবসময় 1 অংশ ধরি, বা আমরা জানি মোট 1 অংশ বোঝায়। তাহলে এ 10 দিনে কাজ করে, এ একা 10 দিনে কাজ করে, সমান 1 অংশ। তাহলে এ একা 1 দিনে কাজ করে সমান 1/10 অংশ, এবং এ একা 3 দিনে কাজ করে সমান 1 × 3/10 অংশ। তাহলে এটা হলো 3/10 অংশ। তাহলে এ হয়ে গেল। এবার বি একা 12 দিনে কাজ করে সমান 1 অংশ। বি একা 1 দিনে কাজ করে সমান 1/12 অংশ। বি একা 3 দিনে কাজ করে সমান 1 × 3/12 অংশ। 3 × 3, 3 × 4 12। তাহলে এটা হলো 1/4 অংশ। এরপরে সি একা 15 দিনে কাজ করে সমান 1 অংশ। সি একা 1 দিনে কাজ করে সমান 1/15 অংশ, এবং সি একা 3 দিনে কাজ করে সমান 1 × 3/15 অংশ সমান 3 × 3, 3 × 5 = 15, অর্থাৎ 1/5 অংশ। তাহলে এই তিনজনের মোট কাজ যোগ করব। এ বি ও সি 3 দিনে মোট কাজ করে। এ বি ও সি একসাথে 3 দিনে মোট কাজ করে সমান এ ছিল 3/10, বি ছিল 1/4, আর সি ছিল 1/5 অংশ। 10, 4 এবং 5 লসাগু করতে হবে। এখানে 20 লসাগু হবে, তবু দেখে নাও, এখানে দেখিয়ে দিচ্ছি। 2, 5 × 2 = 10, 2 × 2 = 4, 5। লসাগু 2 × 5 × 2, আর এটা সমান 20। 10, 4, 5 এর লসাগু 20। 10 দিয়ে 20-কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 3-কে গুণ, 3 × 2 = 6। 4 দিয়ে 20-কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 1-কে গুণ, 5 × 1 = 5। 5 দিয়ে 20-কে ভাগ করলে 1 পাই, এই 5 দিয়ে 20-কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 1-কে গুণ, 4 × 1 = 4 অংশ সমান 4 আর 6 = 10, 15, 15/20 অংশ। 5 দিয়ে কাটাকুটি করলে 3 × 5 = 15, এটা হলো 4 × 5 = 20 সমান 3/4 অংশ কাজ করতে পারে তারা 3 দিনে। তাহলে বাকি কাজের পরিমাণ অবশিষ্ট কাজের পরিমাণ মোট কাজ 1 অংশ, তার থেকে 3/4 অংশ কাজ হয়ে গেছে।
তো বাকি আছে 4 একে 4, 4 থেকে 3 বিয়োগ, তাহলে 1, 1/4 অংশ। বা আমরা মুখে মুখে করতে পারি, মুখে মুখে এভাবে করতে পারি যে 4 ভাগের 3 ভাগ কাজ যদি হয়ে গিয়ে থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ কাজ বাকি আছে, 4 ভাগের 1 ভাগকে আমরা 1/4 লিখি। তো 1/4 অংশ কাজ বাকি আছে, তাহলে এই কাজটা করবে এ এবং সি। তাহলে এ এবং সি একসাথে কাজ করলে একদিনে কত কাজ করে দেখে নিই। এ কাজ করে 3/10 অংশ এবং সি কাজ করে 1/5 অংশ। তাহলে 3/10 এবং 1/5 যোগ করতে হবে। এ ও সি একসাথে একদিনে কাজ করে, এ ও সি একসাথে একদিনে কাজ করে সমান এর জন্য 3/10 আর সি এর জন্য 1/5 অংশ। তাহলে 10 এবং 5 এর লসাগু 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 3 1 3, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 পাই, 2 1 2 অংশ সমান 5 এর 10 অংশ কাটাকুটি করলে 1 এর 2 সমান 1 এর 2 অংশ। তাহলে এ ও সি একসাথে একদিন 1 এর 2 অংশ কাজ করতে পারে, তাদের করতে হবে 3/4 অংশ কাজ। তাহলে 1 এর 2 অংশ কাজ যদি একদিনই করে, 3/4 অংশ কাজ কত দিনে করবে সেটা বের করতে হবে। তাহলে লিখবো এ ও সি একসাথে এ ও সি একসাথে 1 এর 2 অংশ কাজ করে একদিনে, 1 অংশ কাজ করে 1/1 এর 2 দিনে, আর তাদের করতে হবে 3/4 অংশ কাজ, কারণ এই কাজটা বাকি আছে। তাহলে 3/4 অংশ কাজ করে সমান 1 × 3/4, তাকে ভাগ করছি 1 এর 2 দিয়ে। তো সরল করে লিখলে পাই 1 × 3/4 ইন্টু এটা 2 এর 1 সমান 3 এর 2 দিনে, আর এটা হলো 1.5, অর্থাৎ 1 × 1 এর 2 দিনে, বা আমরা বলতে পারি 1.5 দিনে। তাহলে অতএব আচ্ছা, এখানে বাকি কাজটি এ ও সি কতদিনে শেষ করতে পারবে, এরকম প্রশ্ন আছে। তাহলে লিখবো অতএব বাকি কাজটি এ ও সি একসাথে 1 × 1 এর 2 দিনে শেষ করতে পারবে। তিনে আছে 2 প্রকার পিতলের তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার পিতল কি অনুপাতে মেশালে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত 7:32 হবে। তাহলে আমরা এখানে ধরে নেব যে প্রথম প্রকার পিতল x কেজির সাথে দ্বিতীয় প্রকার পিতলের y কেজি মেশানো হবে। মনে করি প্রথম প্রকার পিতলের x কেজির সাথে দ্বিতীয় প্রকার পিতলের y কেজি মেশাতে হবে, এটা ধরে নিলাম। তাহলে x কেজির মধ্যে কতটা তামা আছে, কতটা দস্তা আছে, এবং y কেজির মধ্যে কতটা তামা আছে, কতটা দস্তা আছে, সেটা বের করে আলাদা করে যোগ করে তার অনুপাত হবে 7:32, এটা বলা আছে। তাহলে আলাদা করে বের করে নিতে হবে যে x কেজিতে কতটা তামা আছে আর কতটা দস্তা আছে। প্রথম প্রকারে তামা ইস টু দস্তা,
তাহলে তামা আছে 2 আর দস্তা আছে 11। অতএব x কেজিতে তামা আছে x ইন্টু তামা 2 দস্তা 11, তাহলে 2 আর 11 যোগ করলে 13 কেজি সমান 2x বাই 13 কেজি। ও দস্তা আছে সমান y ইন্টু না x ইন্টু 11 বাই 13 সমান 11x বাই 13 কেজি। এটা প্রথম প্রকার হলো। এরপর দ্বিতীয় প্রকারে তামা আছে, তামা ইস টু দস্তা, এটা 5:21। অতএব y কেজিতে তামা আছে সমান y ইন্টু তামা 5 দস্তা 21, তাহলে 5 বাই 2 যোগ করলে 26 সমান 5y বাই 26 কেজি। দস্তা আছে y ইন্টু 21 বাই 26 কেজি সমান 21y বাই 26 কেজি। তাহলে নতুন যে পিতল পেলাম তাতে তামার দস্তার অনুপাত বের করতে হবে। নতুন পিতলে তামা ইস টু দস্তা সমান, তাহলে মোট তামা যোগ করব। প্রথম 2x বাই 13, এটা প্রথম প্রকার থেকে এসছে, আর দ্বিতীয় প্রকার থেকে তামা এসছে 5y বাই 26 ইস টু প্রথম প্রকার থেকে দস্তা এলো 11x বাই 13, আর দ্বিতীয় প্রকার থেকে দস্তা এলো 21y বাই 26। তাহলে এটা সমান বলা আছে, এটা সমান 7:32 বলা আছে, সমান 32 7:32 এটা বলা আছে। তাহলে বা 13 এবং 26 এর লসাগু 26, 13 দিয়ে 26কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2x কে গুণ, তাহলে এটা হলো 4x। 26 দিয়ে 26কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 5y কে গুণ, তাহলে এটা হলো 5y। 13 এবং 26 লসাগু 26, 13 দিয়ে 26কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 11 কে গুণ, 11 দুগুণ 22x। 26 দিয়ে 26কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 21 কে গুণ, তাহলে 21y সমান এটা 7:32 এটা আছে। তাহলে ইস টু মানে আমরা বাই বা ভাগ বুঝি, তাহলে এই গুণ চিহ্ন দিলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 4x প্লাস 5y বাই 26 ইন্টু এটাকে উল্টে লিখতে হবে বা এর অনন্যকটা লিখতে হবে। এর অনন্যক হচ্ছে 26 বাই 22x প্লাস 21y, আর এটা সমান 7 বাই 32। এখান থেকে আমাকে বের করতে হবে x ইস টু y। 26 কেটে দিলাম, তাহলে 32 দিয়ে 4x প্লাস 5y কে গুণ, আর 7 দিয়ে 22x প্লাস 21y কে গুণ, তাহলে 32 দিয়ে গুণ করছি, 4 দুগুণ 8, 3 4 12, তাহলে 128x প্লাস 5 দিয়ে 32কে গুণ করলে 32-এর হাফ 16 আর একটা শূন্য, এইভাবে গুণটা হয়ে গেল 160। 5 32 160, গুণটা মুখে মুখে কীভাবে করলাম, 5 দিয়ে যে সংখ্যাকে গুণ করব তার হাফ করে দিয়ে একটা শূন্য বসিয়ে দেবো ডান দিকে,
সমান 7 দিয়ে 22কে গুণ করতে হবে, তাহলে 7 2 14, 4 হাতে 1, 7 2 14 আর 1 15, 7 1 7, 7 2 14 বা 128x, এদিক থেকে আসছে 154x সমান ডান দিকে 147y, বা দিক থেকে যাচ্ছে 160y। তো এখানে 128 থেকে এই 154 থেকে 128 বিয়োগ করতে হবে, 8 আর 6 দিলে 14, হাতে 1, 3, 3 আর 2 দিলে 5, তাহলে হলো -26x সমান মাইনাস 147 থেকে এই 160 থেকে 147 বিয়োগ করলে -13y। এখন আমাকে x/y আনতে হবে, তাহলে 26x বাদিকে আছে, তাহলে y আনতে গেলে আমাকে 26y দিয়ে ভাগ করতে হবে, তাহলে x/y আসবে। তাহলে বাদিকটাকে 26y দিয়ে ভাগ করেছি, ডান দিককে তাই আমরা ডান পক্ষকে 26y দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে 26 26 কেটে দিতে পারছি, এখানে y কেটে দিতে পারছি, 13 1 13, 13 2 26, তাহলে পেলাম x/y সমান 1/2। আর এখান থেকে বলতে পারি অতএব x/y সমান 1/2। তাহলে এখানে উত্তর লিখব অতএব 2 প্রকার পিতল 1:2 অনুপাতে মেশাতে হবে। তিনের 4-এ আছে কোনো পঞ্চায়েত সমিতি সরকারি অনুদানের 40% স্বাস্থ্য খাতে, 35% শিক্ষা খাতে এবং শিক্ষা খাতে 30% সাক্ষরতা প্রকল্পে খরচ করে। যদি সাক্ষরতা প্রকল্পে খরচের মোট পরিমাণ 2,10,000 টাকা হয়, তাহলে অনুদানের মোট পরিমাণ কত? শিক্ষা খাতে খরচ ও স্বাস্থ্য খাতে খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে 30% সাক্ষরতা প্রকল্পে খরচ করছেন, এটা শিক্ষা খাতে 30%, শিক্ষা খাতে 30% খরচ করছেন এই 2,10,000 টাকা। তাহলে 30%-এর মান যদি 2,10,000 টাকা হয়, তাহলে 100%-এর মান কত সেটা বের করতে হবে প্রথম। তাহলে লিখব কি যে 30% সাক্ষরতা প্রকল্পে খরচ করে, তাহলে 30 টাকা সাক্ষরতা প্রকল্পে খরচ করছে যদি শিক্ষা খাতের খরচ 100 টাকা হয়, তাহলে 30 টাকা সাক্ষরতা খাতে খরচ করেন যদি শিক্ষা খাতে খরচ হয় 100 টাকা। এর মানে তো তাই হলো যে শিক্ষা খাতে যা খরচ করছেন, শিক্ষা খাতে 30% সাক্ষরতা খাতে, তাহলে শিক্ষা খাতে যদি 100 টাকা খরচ হয়, তাহলে সাক্ষরতা খাতে খরচ করছেন 30 টাকা। এবার 1 টাকা এখানে আলটিমেটলি 2,10,000 টাকার হিসাবে শিক্ষা খাতে কত খরচ হচ্ছে সেটা বের করব। তাহলে 1 টাকা সাক্ষরতা খাতে খরচ করেন যদি শিক্ষা খাতে খরচ হয় 100/30 টাকা, আর এখানে আছে 2,10,000 টাকা। সাক্ষরতা খাতে খরচ করেন যদি শিক্ষা খাতে খরচ হয় 100 × 2,10,000/30 টাকা। তাহলে আমরা চাইলে একটা শূন্য কেটে দিতে পারি, আর 3, এটা 3 7 21, শূন্য আছে 4টে, তো এখানে 10 আর এখানে 70,000, তাহলে এটা হবে 7 লক্ষ, মানে 5খানা শূন্য হবে। তাহলে 7 লক্ষ টাকা শিক্ষা খাতে খরচ হয়। তো এটা আমরা একটা পার্ট পেয়ে গেলাম যে শিক্ষা খাতে খরচের পরিমাণ কত, এটা এই 7 লক্ষ টাকা। তাহলে আমি লিখব অতএব শিক্ষা খাতে
খরচের পরিমাণ সমান 7 লক্ষ টাকা। এই অঙ্কটা আমরা এক্স ধরেও করতে পারি, বাট এক্স ধরে করলে একটু জটিল হবে, কঠিন হবে না কিন্তু এর থেকে একটু জটিল হবে, আর এক্স ধরে না করলে বরং সোজা হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এটা বি এর উত্তর পেয়ে গেছি, যে শিক্ষা খাতে খরচের পরিমাণ এই 7 লক্ষ টাকা। এবার অনুদানের মোট পরিমাণ বের করতে হবে, তো তার জন্য এই 7 লক্ষ টাকাকে ব্যবহার করব। এখানে বলা আছে যে মোট অনুদানের, সরকারি অনুদানের 40% স্বাস্থ্য খাতে আর 35% শিক্ষা খাতে খরচ করেন। তাহলে মোট অনুদানের এই যে 35%, এটা শিক্ষা খাতে খরচ হচ্ছে 7 লক্ষ টাকা। তাহলে আমরা এইভাবে লিখব যে যদি শিক্ষা খাতে 35 টাকা খরচ হয়, তাহলে মোট অনুদান ছিল 100 টাকা, খরচ হচ্ছে 7 লক্ষ টাকা, তাহলে মোট অনুদান কত ছিল? শিক্ষা খাতে, এটা এ পার্টের উত্তর দিচ্ছি, মোট অনুদান কত ছিল। তাহলে শিক্ষা খাতে 35 টাকা খরচ হয়, 35%, 35 টাকা খরচ হলে মোট অনুদান 100 টাকা, 100 টাকা। শিক্ষা খাতে যদি 1 টাকা খরচ হয়, তাহলে মোট অনুদান ছিল 100/35 টাকা। এবার শিক্ষা খাতে খরচ হচ্ছে 7 লক্ষ টাকা, তাহলে 100 ইন্টু 7 লক্ষ, তাকে ভাগ করতে হবে 35 দিয়ে। 7 দিয়ে কাটাকুটি করলে 5 7 35, এটা 7 লক্ষ আছে, 7 দিয়ে কাটাকুটি করলে 1 লক্ষ। 5 এবং এখানে 100, 5 20 100, তাহলে এখানে 20 এবং এখানে 1 লক্ষ, তাহলে এখানে 5 খানা শূন্য, এখানে 1 খানা, 6 খানা, 2 1 কে 2 এর পিঠে 6 খানা শূন্য, অর্থাৎ 20 লক্ষ টাকা এটা সরকারি অনুদান। তাহলে অতএব সরকারি অনুদানের পরিমাণ 20 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে এটা এর উত্তর হয়ে গেল। এবার আরেকটা পার্ট আছে, এখানে আরেকটা পার্টে আছে। আচ্ছা, মোট অনুদান বেরিয়ে গেল, শিক্ষা খাতে বেরিয়ে গেল, স্বাস্থ্য খাতে খরচের পরিমাণ, স্বাস্থ্য খাতে খরচ ছিল 40%, তাহলে মোট অনুদান এই 20 লক্ষের 40% কত বের করলেই আমরা স্বাস্থ্য খাতে খরচের পরিমাণ পাব। তাহলে এটা সি লিখব, স্বাস্থ্য খাতে খরচের পরিমাণ সমান মোট অনুদানের 40%। তো এটা হচ্ছে 20 লক্ষ টাকার, 6টা শূন্য কিন্তু শূন্যটা হিসাব করে দিতে হবে, টাকার 40% সমান 20 লক্ষ ইন্টু 40/100 টাকা, 10, এটা 4, তাহলে 4 পেলাম, 4 এবং এখানে 2 আছে, তাহলে 4 2 8, 1 2 3 4 5, 5 খানা শূন্য, তাহলে স্বাস্থ্য খাতে খরচের পরিমাণ, অতএব স্বাস্থ্য খাতে খরচের পরিমাণ 8 লক্ষ টাকা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এর পার্ট 2 ভিডিওতে আমি 4 দাগ থেকে পরবর্তী অঙ্কগুলো করব, সুতরাং ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।